শুরু করব জ্যামিতিক আলোক বিজ্ঞান। দেখেন, জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা বেশ মজার একটা চ্যাপ্টার। এখন চ্যাপ্টারের শুরুর দিকে আমি আজকে আপনাদেরকে খুচরাপাতি প্রচুর জিনিসপত্র পড়াবো, প্রচুর, মানে লিটারালি অনেক কিছু আমি দেখাবো যেগুলা বইতে ডিরেক্টলি দেখানো নাই, কিন্তু আমি দেখাবো দুইটা কারণে। এক, আপনাদের এমসিকিউ টাইপ প্রবলেমে এই যা জিনিসপত্র দেখাবো প্রত্যেকটা জিনিস লাগবে। আর দুই নাম্বার কারণ হচ্ছে আপনাদের যত অ্যাডমিশন টেস্টের কোশ্চেন থাকবে, অ্যাডমিশন রিলেটেড যে ঝামেলা থাকবে, সেই অ্যাডমিশন রিলেটেড ঝামেলা আবার এই জিনিসগুলো লাগবে। সো আমি তাহলে আপনাদেরকে একটা একটা করে প্রত্যেকটা জিনিস বুঝাবো যে জ্যামিতিক আলোক বিজ্ঞানে অ্যাকচুয়ালি মূলত আলোচনাই করা হবে আলোর প্রতিসরণ নিয়ে। আলোর প্রতিফলনটা অ্যাকচুয়ালি আমাদের এইচএসসি সিলেবাসে আর নাই, এখানে আছে আলোর প্রতিসরণ। সুতরাং আলোর প্রতিসরণ কিভাবে হয়, কি কি জিনিসপত্র হয়, এই জিনিসপত্রগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ওকে, একটা মিনিট। ওকে, শুরু করা যাক। একদিক থেকে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি, একটা একটা করে জিনিসপত্র দেখব। প্রথমে আমি শুরু করব ফার্মাটের নীতি নামক একটা নীতি আছে সেটা দিয়ে। যদিও এই নীতির কোনো কাজকর্ম নাই, বাট আমরা নীতিটা বইয়ে যেহেতু দেওয়া আছে পড়ে রাখবো। আর এটা নিয়ে বেশি টানাহাসা আমি করব না, কারণ এই রিলেটেড কোনো প্রশ্ন আসে না। এমসিকিউতে যেটুকু লাগবে সেটুকু আমি লিখে দিচ্ছি। ফার্মাটের নীতি, ওমা, ফার্মার্স প্রিন্সিপাল। তাহলে এই নীতিটা কি বলে সেটা আগে আমরা একটু দেখব যে ফার্মাটের নীতির স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কি। তাহলে ফার্মাটের নীতির যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে যে আলো যখন প্রতিফলিত বা প্রতিসরিত হবে, আলো সবচেয়ে কম পথ অবলম্বন করে যাবে। সো আমি যদি সরাসরি বইয়ের ভাষায় লিখি, ইসাক স্যারের বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে যখন কোনো আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণ এর সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসৃত হয়, তখন তা সর্বাপেক্ষা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। এটাই হচ্ছে আমাদের ফার্মাটের নীতি, যে আলোকরশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণ হয়, প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসৃত হচ্ছে, তখন সেটা সবচেয়ে ক্ষুদ্রতম পথ কি করবে, অনুসরণ করবে। ঠিক আছে, এখন এই যে ফার্মাটের নীতিটা, এটা এইটুকু মাথায় রাখলেই হবে যে আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যে পথে যাচ্ছে ওর থেকে ক্ষুদ্রতম পথ হওয়া সম্ভব না। তার মানে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মির পথটাই ক্ষুদ্রতম পথ।
প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মি যে পথে ভ্রমণ করে তাই ক্ষুদ্রতম পথ। আমাদের এটুকু জানলেই চলবে, ফার্মাটের নীতি থেকে আর কিছু আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে টানাস্টা করব না। এখন আসেন, এইখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যুস আছে, আমি ইস্যুগুলো একটা একটা করে বলি। নাম্বার 1, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, আপনারা জানেন 3 ধরনের ঘটনা ঘটে। তাহলে আলোক রশ্মি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে আপতিত হলে তিন ধরনের ঘটনা ঘটে। এক নাম্বার হচ্ছে শোষণ, কিছু আলো শোষিত হবে, কিছু প্রতিফলিত হবে। সো প্রতিফলন, প্রতিফলনটা হবে যদি মসৃণ ও চকচকে তল হয়। শোষণ হবে যদি অমসৃণ তল হয়। আর 3 নাম্বার হবে প্রতিসরণ, যদি স্বচ্ছ মাধ্যম হয়। আমার আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার পথেই এই 3 ধরনের ঘটনা ঘটে। এখন আমরা মোটামুটি এই চ্যাপ্টারের পুরোটাই পড়ব হচ্ছে 3 নাম্বারটা নিয়ে। আমরা আলোর প্রতিসরণ নিয়ে আমাদের এই পুরো চ্যাপ্টারটা, জ্যামিতিক আলোক বিজ্ঞান পুরো চ্যাপ্টারটাই হচ্ছে আলোর প্রতিসরণের আলোচনা, আর কোনো কিছু নিয়ে তেমন আলোচনা নাই। তাহলে আমরা প্রথমে বুঝি প্রতিসরণ জিনিসটা কি। প্রতিসরণটা হচ্ছে আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় যদি স্বচ্ছ মাধ্যম হয় তাহলে আলোটা বেঁকে যায়। এই যে আলোক রশ্মির বেঁকে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? প্রতিসরণ বলা হয়। তাহলে প্রতিসরণের ডেফিনিশনটা আমরা আগে লিখে নিই। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে বেঁকে যায়। আলোক রশ্মির এই বেঁকে যাওয়ার ঘটনাকে প্রতিসরণ বলা হয়। তাহলে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে তখন বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ার ঘটনাকে আমরা কি বলবো? প্রতিসরণ বলবো। এখন আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি প্রতিসরণের জিনিসটা একটু বুঝাবো। সো বুঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে আসব। আমি এক্সাম্পলটা আপনাদেরকে দেখাবো এখন। একটা মিনিট, আমি এক্সাম্পলটা অনলাইন থেকে বের করে নিচ্ছি। মানে আলোর প্রতিসরণের যে ঘটনাটা আছে এইটা বোঝার জন্য একটু
হুম, আমি আপনাদেরকে একটা সিমুলেশন দেখাবো। আলোর প্রতিসরণ গোটা জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা সিমুলেশন দেখাবো। সো আমি সিমুলেশনটা বের করে নিচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। ওকে, দেখেন আপনাদের সবারই দেখতে পাওয়ার কথা বেন্ডিং লাইট, মানে আলোর যে বেঁকে যাওয়া, সেটা আমি এখন একটু সিমুলেশন আকারে দেখাবো। এটা হচ্ছে একটা অনলাইন, মানে হচ্ছে ওই পিএইচইটি, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এই আপনার জিনিসপত্রগুলো দেওয়া আছে কলোরাডো ইউনিভার্সিটির। এটা হচ্ছে একটা ওদের নিজস্ব ডেভেলপ জিনিসপত্র। সো আপনারা চাইলে অনলাইনে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো ফ্রি। সো ইন্ট্রোতেই আমরা যাই। বেন্ডিং লাইট, এই যে দেখেন আমি বলছিলাম আলোকরশ্মি এক ঘন মাধ্যম বা এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার পথে বেঁকে যাবে। সো আমি স্টেপ ওয়াইজ আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করেন। উপরের ম্যাটেরিয়ালটা, যেখানে ম্যাটেরিয়াল সিলেক্ট করা যায়, এটা বলা আছে এয়ার, বাতাস। নিচের ম্যাটেরিয়ালটা আমরা বাতাস রাখি, এয়ার নিচেও এয়ার, তাহলে এয়ার থেকে এয়ারে আলো আসবে। তাহলে আমরা যদি আলোক রশ্মিটাকে, রেটাকে পাঠাই, দেখেন সে কি ডিরেক্ট চলে গেল না? সো আমি যদি একটা মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো পাঠাই, তাহলে যদি মাধ্যম দুটো একই হয় তাহলে আলোক রশ্মি ডিরেক্ট চলে যাবে, কোনো বাঁকাবাকির কোনো ঘটনাই নেই। আলোক রশ্মি কিভাবে চলে যাচ্ছে? সরাসরি চলে যাচ্ছে, বাঁকছে না। বাট আমি যদি এইখানে উপরে কি রাখছি, ম্যাটেরিয়ালটা, পদার্থটা রেখেছি আমি এয়ার, বাতাস, নিচে একটু ঘন মাধ্যম নেই, ধর নিচে ওয়াটার নেই, পানি নিলাম। খেয়াল করেন নিচে পানি নিছি, সঙ্গে সঙ্গে দেখেন যে আলোক রশ্মিটা বেঁকে আসছে না এইদিকে। এখন উপরে একটা হালকা লাল দাগ দেখা যাচ্ছে, একটু খেয়াল করেন। যখন এয়ার টু এয়ার ছিল, আলোটা ডিরেক্ট এটা চলে যাচ্ছে, এখানে কোনো প্রতিসরণের ব্যাপার নাই, প্রতিফলনেরও ব্যাপার নেই, কারণ কি একটাই মাধ্যম। কিন্তু যেই মাধ্যম দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এয়ার থেকে ধরেন আলোটা আসতেছে ওয়াটারে, পানিতে, তখন দেখেন একটা জিনিস খেয়াল করেন যে কিছুটা আলো এখানে এটা প্রতিফলিত হচ্ছে, এটা প্রতিফলিত আলো। আর নিচের এই আলোটা কি? প্রতিসরিত আলো। তাহলে একটা আলো প্রতিফলিত হচ্ছে, একটা আলো প্রতিসরিত হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু ইন্টেন্সিটিটা খেয়াল করব, ইন্টেন্সিটি বা তীব্রতা। এই যে আমি যদি এই আলোটা চিন্তা করি, খেয়াল করেন যে আলোটা আপতিত হচ্ছে, আপতিত আলো পুরো 100% তীব্রতা নিয়ে আছে। এখন 100% তীব্রতা নিয়ে আপতিত আলো আছে, কিন্তু আমার যে আলোটা প্রতিফলিত হচ্ছে সেখানে কি ইন্টেন্সিটি বা তীব্রতা খুবই কম, খুব অল্প পরিমাণ। দেখেন অনলি 6.68% আলো কি হচ্ছে? প্রতিফলিত হচ্ছে পানির ক্ষেত্রে। কিন্তু যদি পানি না হয়ে গ্লাস হতো, কাঁচ মাধ্যম হতো, দেখেন কাঁচ মাধ্যমে কিন্তু প্রতিফলন বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন, আমি শুরুতেই বলছিলাম যে যত বেশি চকচকে মাধ্যম হবে তার জন্য প্রতিফলন তত বেশি হবে। পানির তুলনায় কাঁচ আরো চকচকে, গ্লাস। সো এখানে দেখেন প্রতিফলনটা আরো বেড়ে গেছে। যদি গ্লাস না হয়ে আমার অন্য কোনো মিডিয়াম হয়, এখানে কাস্টম মিডিয়াম দেওয়া যায়। ধরেন আপনি কোনো একটা মিডিয়াম, এখানে এই যে ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণ, এর প্রতিসরণাঙ্ক যদি আপনি বসান, এখানে ভ্যালু বসাতে পারেন। ধরেন আমি এখানে ইন্ডেক্স অফ রিফ্র্যাকশনটা বাড়ায় দিই, 1.60 করে দিলাম। তাহলে দেখেন যতই আমার রিফ্র্যাকশনের পরিমাণটা, খেয়াল করেন, বাড়াচ্ছি, ততই রিফ্লেকশনটাও কিন্তু কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। সো যত চকচকে মাধ্যম করব ততই ইন্টেন্সিটি এখানে বেড়ে গেছে। আর এইখানকার যে ইন্টেন্সিটি, তীব্রতাটা খেয়াল করেন, এটা 86.16, আর এটা কত? 13.84। দুইটা মিলে কি 100% আসে না? সো তাহলে আলোক রশ্মি একটা স্বচ্ছ মাধ্যম থেকে আপনার যদি আরেকটা স্বচ্ছ মাধ্যমে পাঠান, কিছু আলো প্রতিফলিত হবে, অল্প পরিমাণ আলো, বাকিটা কি হবে? প্রতিসরিত হবে।
এখন দেখেন তাহলে এয়ার থেকে কোন একটা মাধ্যমে যাচ্ছে। এবার এখানে আমি বেশ কিছু জিনিসপত্র আপনাদেরকে একবারে কাগজে কলমে দেখিয়ে ফেলি, আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখে ফেলি। দেখেন একটু খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে ভাইয়া আপতন কোণ কিভাবে নির্ণয় করব, চলেন আপতন কোণ নির্ণয় করি। এই যে এই ডটের যে লাইন এটা হচ্ছে অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় আপতন কোণ। তাহলে আমার এই সিনারিওতে আপতন কোণটা কত সেটা আমরা মাপি। এই 0, তাহলে এটা হচ্ছে কত 30, 40, 50, আমরা এখানে 50 ডিগ্রি আপতন কোণ। আর প্রতি সরণ কোণ কত খেয়াল করেন, প্রতি সরণ কোণটা কিন্তু এই যে নিচে অভিলম্বের সঙ্গে প্রতিসরিত রশ্মি যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। সো প্রতিসরণ কোণ এখানে 30 একটু কম। দেখেন আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ কম হয়ে গেছে না? সো আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটা এই অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের কাছে সরে আসে। কেন সরে আসে সেটার ব্যাখ্যাটা একটু পরে আমি দিব। সো আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে প্রতিসরিত যে রশ্মি সেটা অভিলম্বের দিকে সরে আসে। আর যদি উল্টাটা করি, দেখেন আলোটা পানি থেকে প্রবেশ করবে এয়ারে, দেখেন পানি থেকে এয়ারে প্রবেশ করবে। ইন দ্যাট কেস এই যে আপতন কোণের থেকে আমার ভিতরে যে প্রতিসরণ কোণ এই কোণটা বেড়ে যাচ্ছে। সো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অভিলম্ব থেকে প্রতিসরিত রশ্মিটা কি হবে দূরে সরে যাবে। সো হালকা থেকে ঘন মাধ্যমে যখন আলোক রশ্মি যাবে তখন প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে, আর যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন সে কি করবে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এখন এই যে আলোক রশ্মির এই বিহেভিয়ার গুলা থেকে আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু পাবো। সো আপাতত এটা ছিল আমাদের জন্য কি বেসিক আইডিয়াটা যে আলোর প্রতিসরণ কিভাবে ঘটতেছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আলোক রশ্মিটা যে বাঁকতেছে এই বাঁকা থেকে প্রতিসরণাঙ্ক বা স্নেলের যে সূত্র আছে, আজকে আমরা স্নেলের সূত্র দিয়ে শুরু করব যে কিভাবে স্নেলের সূত্রের ব্যবহারগুলো আমরা ফিজিক্সে করি। ওকে, তাহলে দেখেন আবার বেসিকগুলো মাথায় রাখি। আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে আসে, মানে এয়ার থেকে যদি ওয়াটারে আসে, হালকা থেকে ঘন মাধ্যমে আসতেছে তাহলে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে যাবে। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসছে তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। খুবই ভালো কথা। তাহলে আবার আমরা যদি আমাদের স্লাইডে চলে যাই, তাহলে আমাদের এখানে যখন প্রতিসরণ হচ্ছে আলোর প্রতিসরণে বেশ কিছু জিনিসপত্র আমরা পাচ্ছি। চলেন তাহলে জিনিসগুলা আমরা একটু দেখি। দুইটা ভিন্ন ভিন্ন মাধ্যম, ধরেন এখানে মাধ্যম এ, এটা হচ্ছে মাধ্যম বি। তাহলে একটা আলোক রশ্মি মাধ্যম এ থেকে মাধ্যম বি তে আপতিত হলো। সো আলোক রশ্মি মাধ্যম এ থেকে মাধ্যম বি তে কি হবে আপতিত হবে, মাধ্যম এ থেকে আপতিত হবে মাধ্যম বি তে। ধরে নেই মাধ্যম বিটা মাধ্যম এ এর তুলনায় বেশি ঘন, তাহলে হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে আপতিত হলে আলোক রশ্মিটা কি করবে অভিলম্বের দিকে সরে আসবে। যে আলোক রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসছে, লাইনটা স্ট্রেট হচ্ছে না কেন? এই যে আলোক রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসছে, তাহলে এই যে আপতিত আলোক রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে আমার আপতন কোণ। এটাকে আমি আই এ বলতেছি, এটা এখানে আপতন কোণ। আর এখানে বি মাধ্যমে যে কোণটা তৈরি করলো সেটা হচ্ছে প্রতিসরণ কোণ আই বি। তাহলে দেখেন আপতিত রশ্মি অভিলম্বের সাথে
যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। আর প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলে। তাহলে আমরা আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সুন্দর মতো পেয়ে গেলাম। এবার এই যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এদের মধ্যে সম্পর্কটা দেখব আমরা স্নেলের সূত্রের মাধ্যমে। সো ধরেন মাধ্যম এ এর প্রতিসরণাঙ্ক মিউ এ এবং মাধ্যম বি এর প্রতিসরণাঙ্ক মিউ বি। মাধ্যম এ ও মাধ্যম বি এর প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যথাক্রমে মিউ এ ও মিউ বি হলে স্নেলের সূত্র অনুযায়ী আমি স্নেলের সূত্রের সরাসরি গাণিতিক রূপটা লিখতেছি। এখন দেখেন এক মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং ওই মাধ্যমে উৎপন্ন কোণের সাইনের অনুপাত ইকুয়ালস টু অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং ওই মাধ্যমে উৎপন্ন কোণের সাইনের অনুপাতের সমান। সো দেখেন তাহলে আলোক রশ্মি যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসে, এ মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক এবং এ মাধ্যমে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণের সাইনের অনুপাত খেয়াল করে দেখেন। এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ এ এবং এ মাধ্যমে যে কোণটা তৈরি হচ্ছে আই এ, এই দুইটার সাইনের গুণফল বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং বি মাধ্যমের যে কোণটা উৎপন্ন হলো সেটার সাইনের অনুপাতের গুণফলের সমান হবে। তাহলে স্নেলের সূত্রটাকে আমরা এইভাবে বলতে পারি, আলোক রশ্মি যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তাহলে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং ওই মাধ্যমের উৎপন্ন কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হবে। সো আমরা তাহলে স্নেলের সূত্রটাকে এখন এইভাবে বলি, স্নেলের সূত্র আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং ওই মাধ্যমে আলোক রশ্মির অভিলম্বের সাথে উৎপন্ন কোণের সাইনের অনুপাতের গুণফল একটি ধ্রুব সংখ্যা।
এটা হচ্ছে আমাদের স্নেলের সূত্র। সো আমি পুরা জিনিসটা আরেকবার রিপিট করব। কেন রিপিট করব সেটা বলতেছি। বইপত্রে আপনারা পড়তে যায় ব্যাপক হারে কনফিউজড হন। সো আমি কনফিউশনটা আগে দূর করে নিব, কারণ এই চ্যাপ্টারে এই এ মিউ বি হবে না বি মিউ এ হবে, এইটা নিয়ে আপনাদের মাথা ব্যথার অন্ত থাকে না যে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক নাকি বি এর সাপেক্ষে এর প্রতিসরণাঙ্ক, এগুলো নিয়ে অনেক প্রবলেম হয়। তাহলে আমি কি বলতেছি, মিউ এ ইন্টু সাইন আই এ ইকুয়ালস টু মিউ বি ইন্টু সাইন আই বি। এখন একটা জিনিস খেয়াল করি, আলোক রশ্মি কোথা থেকে ঢুকছে? এ মাধ্যম থেকে ঢুকছে। কই ঢুকছে? বি মাধ্যমে। তাহলে একটা জিনিস দেখেন তো, সাইন আই এ ডিভাইডেড বাই সাইন আই বি ইকুয়ালস টু কি হবে? মিউ বি বাই মিউ এ। বুঝছেন আলোক রশ্মি কোথা থেকে ঢুকছে? এ মাধ্যম থেকে। কোথায় ঢুকছে? বি মাধ্যমে। তাহলে এ মাধ্যম থেকে যদি আলোক রশ্মিটা বি মাধ্যমে ঢোকে, তাহলে প্রতিসরণাঙ্ক হবে বি মাধ্যমের কার সাপেক্ষে? এর সাপেক্ষে। জিনিসটা খেয়াল করেন, আমি স্লোলি যাব, বারবার বলবো, কিন্তু এটা নিয়ে ভুল করেন না কখনো। আলোক রশ্মি কোথা থেকে ঢুকতেছে? আলোক রশ্মি প্রবেশ করতেছে এ মাধ্যম থেকে। কোথায় প্রবেশ করতেছে? বি মাধ্যমে। তাহলে যে মাধ্যম থেকে প্রবেশ করতেছে সেই মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক হবে অন্য মাধ্যমের। সো আমি রিপিট করছি আবারও, আলোক রশ্মি যে মাধ্যম থেকে প্রবেশ করবে প্রতিসরণাঙ্ক হবে সেই মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের। তাহলে আলোক রশ্মি ঢুকতেছে এ মাধ্যম থেকে। কোথায় ঢুকতেছে? বি মাধ্যমে। তাহলে প্রতিসরণাঙ্ক কার সাপেক্ষে? এর সাপেক্ষে। কার প্রতিসরণাঙ্ক? বি এর। তাহলে এই যে এ মিউ বি, এটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে। বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে যার প্রতিসরণাঙ্ক তাকে পরে লিখতেছি, যার সাপেক্ষে প্রতিসরণাঙ্ক তাকে কি করতেছি? আগে লিখতেছি। সো আমি আরো ক্লারিফিকেশন দেই। দেখেন আমি বারবার বলতেছি এই চ্যাপ্টারের মূল ঝামেলা এইটা, এ মিউ বি হবে না বি মিউ এ হবে। ভাই এ মিউ বি এর সময় সূত্র কি লিখবো, বি মিউ এর সময় সূত্র কি লিখবো? আপনাদের মাথা একদম খারাপ হয়ে যায় এটা। সো এ মিউ বি যদি লেখা হয় তাহলে অলওয়েজ মাথায় রাখবো এখানে বি, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। কার সাপেক্ষে? এ মাধ্যমের সাপেক্ষে। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে যদি বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা নেই, আলোক রশ্মি প্রবেশ করলো কোথা থেকে? এ মাধ্যম থেকে আলোক রশ্মি প্রবেশ করেছে। এ মাধ্যম হতে আলোক রশ্মি প্রবেশ করে। তাহলে এ মাধ্যম হতে যদি আলোক রশ্মিটা প্রবেশ করে, আপতন কোণ কি হবে? আই এ। আর বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তার মানে আলোক রশ্মি বি মাধ্যমে প্রবেশ করলো, সুতরাং বি মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে। তাহলে বি মাধ্যমে যে প্রতিসরণ কোণ সেটা আই বি। তাহলে দেখেন এ মিউ বি, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। কোথা থেকে আলোক রশ্মি ঢুকছে? এ হতে। তাহলে সাইন আই এ কোথায় ঢুকছে? বি তে, ডিভাইডেড বাই সাইন আই বি। এটাও স্নেলের সূত্র। আবার একটা জিনিস খেয়াল করে দেখি, এ মিউ বি, এখন যদি বি মিউ এ লিখতাম তাহলে কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। কার প্রতিসরণাঙ্ক? এর প্রতিসরণাঙ্ক। তাহলে বি থেকে আলোটা ঢুকতেছে, তাহলে সাইন আই বি উপরে আসতো,
কোথায় ঢুকছে? এ মাধ্যমে, সাইন আই এ নিচে আসতো। এখন এখান থেকে দেখেন নতুন আরেকটা প্রপার্টি পেয়ে গেছি আমরা, এ মিউ বি সমান 1/b মিউ এ। মানে এক মাধ্যমের সাপেক্ষে যদি আমরা আরেক মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানি, তাহলে মাধ্যম দুইটাকে অল্টারনেট করলেও আমরা প্রতিসরণাঙ্ক জানবো। বা এখান থেকে যে প্রপার্টিটা পাবো, এ মিউ বি ইন্টু বি মিউ এ সমান সবসময় আমাকে 1 দিবে। সো এক স্নেলের সূত্র থেকে দেখেন আমরা অনেকগুলা প্রপার্টি পাচ্ছি। টোটাল কয়টা প্রপার্টি পেলাম এখানে দেখেন, চারটা নতুন প্রপার্টি আমরা এক স্নেলের সূত্র থেকে পেয়ে যাচ্ছি। সো আশা করি জিনিসটা ক্লিয়ার হচ্ছেন আপনারা ইনশাল্লাহ। সো এখন এইখান থেকে কি কি টানা হেঁচড়া করা যেতে পারে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তিনটি সমান্তরাল প্রতিসারক তল থাকলে, ধরেন আমি পরপর তিনটা সমান্তরাল প্রতিসারক তল রাখবো। একটু দেখেন এখানে আমি আগে সিম্পলি যেটা করব সেটা হচ্ছে একটা অভিলম্ব এঁকে নিই। কোন একটা অভিলম্ব আঁকা থাকুক, আমার এখানে একটা অভিলম্ব আঁকি। অভিলম্ব আঁকছি। দেখেন একটা আলোক রশ্মি ধরেন আপতিত হচ্ছে, নরমালি একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে। সো আলোক রশ্মি আপতিত হলে নরমালি তার এইভাবে চলে যাওয়ার কথা, এইভাবে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি যদি এইখানে কোনো একটা মাধ্যম রাখি, এখানে আমি একটা মাধ্যম রাখবো। সো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা মাধ্যম রাখবো, এখানে একটা মাধ্যম রেখে দিব। দেখেন লাল রঙের আলোক রশ্মিটা হচ্ছে যদি মাধ্যম না থাকতো তাহলে ডিরেক্টলি চলে যেত, কোনো প্রতিসরণ না হলে লাল রঙের আলোক রশ্মিটা ডিরেক্টলি চলে যেত। বুঝেন এবার। সো ধরেন এটা হচ্ছে মাধ্যম এ, এটা মাধ্যম বি। তাহলে প্রথমে মাধ্যম এ থেকে আলোক রশ্মি মাধ্যম বিতে আসবে। তাহলে এ থেকে আলোক রশ্মি যদি মাধ্যম বিতে আসে অবশ্যই একটা প্রতিসরণ হবে। তাহলে এ থেকে আলোক রশ্মি প্রতিসরিত হয়ে বিতে আসতেছে। সো প্রতিসরণের কারণে এই যে লাল আলোক রশ্মিটা লাল বরাবর না যেয়ে সে একটু সরে এই যে সবুজ বরাবর সে চলে আসবে। খেয়াল করেন সবুজ বরাবর সে চলে এসে এইভাবে যাওয়ার কথা ছিল। এখন মাধ্যম বি এর পরে আমরা আরেকটা মাধ্যম ঢুকাই দিব, মাধ্যম সি। আমি কি বলছি? তিনটি সমান্তরাল প্রতিসারক তল। তাহলে মাধ্যম বি এর পরে একটা কি নিব? মাধ্যম সি নিব। খুবই ভালো কথা, মাধ্যম সি নিব। মাধ্যম সি, এখানে আরেকটা মাধ্যম নিলাম, মাধ্যম সি। আর সবার শেষে আমি মাধ্যম এতে আবার ফেরত আসলাম। মানে একদম উপরে মাধ্যম এ ছিল, একদম নিচেও কি রাখবো? মাধ্যম এই রাখবো। এখন দেখেন সবুজ রঙের আলোক রশ্মিটা যখন এখানে এসে আপতিত হচ্ছে, সে কিন্তু এখন আলোক রশ্মিটা একটু আবার প্রতিসরিত হবে। সবুজ রঙের আলোক রশ্মিটাও কিছুটা কি হবে? প্রতিসরিত হবে। তাহলে প্রতিসরিত হয়ে সে আরো ভিতরে ঢুকে গেল, এইভাবে ঢুকে গেল। এই দেখেন সবুজ রঙের আলোক রশ্মি এইভাবে প্রতিসরিত হয়ে আসার কথা ছিল। এখন কাহিনী হচ্ছে আবার যখন সি মাধ্যম থেকে আলোক রশ্মিটা এ মাধ্যমে যাবে, আলোক রশ্মিটা একেবারে শুরুতে এ মাধ্যম থেকে আসছিল না? তাহলে সি মাধ্যম থেকে আলোক রশ্মিটা যখন আবার এ মাধ্যমে যাবে তখন সে আবারও এ মাধ্যমের প্যারালাল হয়ে যাবে। কি হবে? প্যারালাল হয়ে বের হয়ে আসবে। তাহলে আলোক রশ্মি চূড়ান্ত যখন বের হবে
তখন এর এই যে প্যারালাল হয়ে বের হয়েছে, ঘটনাটা এই ঘটে। সো যদি তিনটা সমান্তরাল প্রতিসরক তল থাকে, খেয়াল করেন এখানে কয়টা সমান্তরাল প্রতিসরক তল, তিনটা। আলোক রশ্মি প্রত্যেকবার কি হচ্ছে, বাঁকা হচ্ছে, বাঁকতে বাঁকতে একেবারে শেষ মাধ্যম থেকে যখন বের হচ্ছে সে একেবারে শুরুর আপতিত রশ্মির প্যারালাল হয়ে বের হচ্ছে। তাহলে একেবারে ইনিশিয়াল আপতিত রশ্মি আর ফাইনাল নিঃসৃত রশ্মি, এটা হচ্ছে যেটা বের হচ্ছে নির্গত বা নিঃসৃত রশ্মি, এই দুইটা পরস্পর অবশ্যই কি হবে, সমান্তরাল হবে। কারণ একই মাধ্যমে আলোক রশ্মি তো একইভাবেই যাবে, একই ডিরেকশনেই যাবে। সো দেখেন মাধ্যম এ থেকে আলোক রশ্মি যখন বিসি পার হয়ে আবার এতে ঢুকতেছে, এ মাধ্যমের রশ্মিটা আর এ মাধ্যমের রশ্মিটা অবশ্যই কি হবে, প্যারালাল হবে। তাহলে কতগুলি সমান্তরাল প্রতিসরক তলে প্রতিসরিত হয়ে আলোক রশ্মি যদি প্রথম মাধ্যমে নির্গত হয় তাহলে নির্গত রশ্মি প্রথম মাধ্যমে আপতিত রশ্মির সমান্তরাল হবে। এটা হবে বেসিক প্রিন্সিপাল, এটা অবশ্যই মনে রাখতে হবে, এখানে কোনো ভুলভ্রান্তি করাই যাবে না। এখন আসেন এই যে তিনটা সমান্তরাল প্রতিসরক তলে আমরা এখন থিওরির ডেভেলপমেন্টে যাব। এটা আমি আপনাদেরকে কনসেপ্টটা বুঝালাম, এখন এইটার ম্যাথমেটিক্যালি যে রিলেশনটা আছে সেই রিলেশনশিপটা আমি ডেভেলপ করে দিব। তাহলে এখন আমরা রিলেশনশিপটা ডেভেলপ করতে যাই। আমি এইবার আগে সমান্তরাল তলগুলো এঁকে নিব। এটা হচ্ছে প্রথম তল, এটা ধরেন প্রথম তল, এটা দ্বিতীয় তল, একেবারে নিচে তৃতীয় তল আসবে। সো এই থিওরি থেকে কি আসে সেটা আমি শিখাবো আপনাদেরকে। তাহলে এটা হচ্ছে এ মাধ্যম, সরি একদম উপরে এ মাধ্যম যার প্রতিসরণাঙ্ক মিউ এ, তারপরে বি মাধ্যম, মিউ বি, সি মাধ্যম, মিউ সি, আবার এ মাধ্যমে ফেরত আসবে মিউ এ। সো আলোক রশ্মি এরকম তিনটা সমান্তরাল প্রতিসরক তলের মধ্যে দিয়ে প্রতিসরিত হয়ে আবার সে কি করবে, ফেরত আসবে কোন মাধ্যমে, প্রথম মাধ্যমেই। সো আমরা একটু ডান পাশে জায়গা রেখে দেই, কারণ ইকুয়েশনটাকে আমি ডান পাশেই লিখব। এখন দেখেন অভিলম্বগুলো আঁকি। প্রথম মাধ্যমে অভিলম্ব আঁকি। তাহলে আলোক রশ্মি যখন এ মাধ্যম থেকে ঢুকতেছে, এখানে এ মাধ্যম থেকে ঢুকতেছে, তার জন্য অ্যাঙ্গেলটা এ মাধ্যমে আই এ, এবং সে এ মাধ্যম থেকে যখন বি মাধ্যমে ঢুকলো তখন সে একটু বেঁকে যাবে, হালকা থেকে ঘন মাধ্যমে ঢুকলেই সে বেঁকে যাবে। সো বেঁকে গেল, বেঁকে গেল। এইখানে তাহলে কোনটা হবে, আই বি। এইবার আমি এখানে একটা অভিলম্ব আঁকি। সো এই অ্যাঙ্গেলটাও আইবি। এবার আলোক রশ্মি যখন বি মাধ্যম থেকে আবার সি মাধ্যমে যাবে, আবার আমরা অ্যাজিউম করে নেই আরো ঘন মাধ্যমে আলোক রশ্মি ঢুকতেছে। আরো ঘন মাধ্যমে আলোক রশ্মিটা যদি ঢুকে,
সেক্ষেত্রে আলোক রশ্মি আরো অভিলম্বের দিকে সরে যাবে। এই যে অভিলম্বের দিকে আরো সরে আসলো। তাহলে আমরা এখানে এসে আরেকটা অভিলম্ব আঁকি। তাহলে এটা যদি আইবি হয়, ভিতরের যে অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা হবে আইসি, ভিতরের অ্যাঙ্গেলটা হবে আইসি। এই যে ভিতরের অ্যাঙ্গেলটা হবে কি আইসি, সি মাধ্যমে উৎপন্ন কোণ। আর যখন আলোক রশ্মিটা চূড়ান্ত পর্যায়ে বের হয়ে আসবে একেবারে বাইরে, একেবারে বাইরে যখন বের হয়ে আসবে তখন সেটা কি হবে, প্রথম যে আলোক রশ্মি ছিল ওইটার একদম প্যারালাল হয়ে বের হবে। প্রথম আলোক রশ্মির এই যে এইখানকার আলোক রশ্মি লাল রঙের এবং এইখানকার এই যে লাল রঙের আলোক রশ্মি এই দুইটা প্যারালাল হয়ে যাবে। তাহলে যদি প্যারালাল হয়ে যায় সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আবার কত হবে, আই এ হবে। সো এই হচ্ছে আমাদের পুরা ঘটনাটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে তিনটা মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক, এই প্রতিসরণাঙ্কগুলোর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব যে মিউ এ, মিউ বি, মিউ সি এদের মধ্যে সম্পর্কটা কি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এ মিউ বি, এ মিউ বি সমান সাইন আই এ ডিভাইডেড বাই সাইন আই বি। এ থেকে বি তে আলোক রশ্মি ঢুকতেছে, তাহলে এ মিউ বি সমান কি হবে, সাইন আই বাই সাইন আই বি, এটাই তো পড়তেছি। এরপর বি মিউ সি, বি মিউ সি সমান হবে সাইন আই বি ডিভাইডেড বাই সাইন আই সি, বি থেকে সি তে আলোক রশ্মি ঢুকতেছে। তারপর সি মিউ এ, সাইন আই সি ডিভাইডেড বাই সাইন আই এ। তাহলে এটা আমরা নরমালি স্নেলের সূত্র থেকেই পেলাম। এখন যদি আমরা তিনটাকে গুণ করে দিই, দেখেন তো এ মিউ বি গুণন বি মিউ সি গুণন সি মিউ এ সমান কত পাওয়া যায়, এ মিউ বি, বি মিউ সি, সি মিউ এ সমান হচ্ছে সাইন আই এ ডিভাইডেড বাই সাইন আই বি ইন্টু সাইন আই বি ডিভাইডেড বাই সাইন আই সি ইন্টু সাইন আই সি ডিভাইডেড বাই সাইন আই এ। একটা জিনিস খেয়াল করেন, আই এ লবে আছে, নিচে আবার আই এ আছে। সো একটু তাকায় দেখেন, একটা একটা করে কেটে দেওয়া যায়, কিন্তু কিভাবে, সাইন আই বি কাটা যায়, সাইন আই সি কাটা যায়, সাইন আই এ কাটা যায়, সবগুলা কাটাকাটি করলে ওয়ান থাকে কিন্তু। সুতরাং আমরা এখানে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে সিম্পলি এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ সমান 1। তাহলে তিনটা সমান্তরাল প্রতিসারক তল থাকলে আমরা একটার সাপেক্ষে আরেকটার যদি প্রতিসরণাঙ্ক নেই, তিনটার গুণফল কত আসবে, 1 আসবে। এখন এইটা কেন এত জোর দিয়ে পড়াচ্ছে, এটা কেন এত ইম্পর্টেন্ট সেটা এখনই আপনারা বুঝবেন, কারণ এখান থেকে আপেক্ষিক প্রতিসরণাঙ্কের সংজ্ঞা আসবে। আপনাদের প্রতিসরণাঙ্ক দুই রকম হয়, একটা হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক, আরেকটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আপনারা আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা ঠিকমতো বুঝেন না, সো সেটা বুঝানোর জন্য আমি ডিরেক্টলি কনসেপচুয়াল থিওরিটা দাঁড় করায় দিলাম। সো দেখেন তাহলে একটা জিনিস খেয়াল করে, এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ সমান 1। এবার একটু ডায়াগ্রামটা ডানে ছোট্ট করে আঁকবো একটা জিনিস বুঝানোর জন্য। দেখেন মিউ এ, মিউ বি, মিউ সি, মিউ এ। খেয়াল করেন মিউ এ এবং মিউ বির মধ্যে একটা সম্পর্ক আছে, মানে বি এর সঙ্গে এর সম্পর্ক আছে, আবার সি এর সঙ্গেও এর সম্পর্ক আছে। তার মানে বি এবং সি মাধ্যমের প্রতিসরণাঙ্কটা এ মাধ্যমের সাপেক্ষে জানা সম্ভব। সো আমরা তাহলে একটা কাজ করি, বি মিউ সি সমান কত হয় সেটা দেখি। দেখেন বি মিউ সি সমান 1 বাই এ মিউ বি ইন্টু সি মিউ এ। তাহলে 1 বাই সি মিউ এ সমান এ মিউ সি ডিভাইডেড বাই এ মিউ বি। এই যে আমি এই সূত্রটাই আপনাদেরকে এতক্ষণ ধরে পড়ানোর জন্য এত কিছু কাহিনী করলাম। তাহলে বি মিউ সি সমান এ মিউ সি ডিভাইডেড বাই এ মিউ বি
সো যদি আমার কোনো মাধ্যমের সাপেক্ষে অন্য দুটো মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানা থাকে তাহলে ওই দুই মাধ্যমের মধ্যের প্রতিসরণাঙ্ক বের করা সম্ভব এইভাবে। সো দেখেন, এর সাপেক্ষে আপনি বি এর প্রতিসরণাঙ্কও জানেন, এর সাপেক্ষে সি এর প্রতিসরণাঙ্কও জানেন, তাহলে বি এর সাপেক্ষে সি এর প্রতিসরণাঙ্ক এইভাবে বের করা যায়। এখন এই যে বি মিউ সিটা বের করলাম, খেয়াল করেন বি মিউ সি, বি এর সাপেক্ষে সি এর প্রতিসরণাঙ্ক, এটাকে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক, সরি এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, একজনের সাপেক্ষে আরেকজনের, এটা হচ্ছে আপেক্ষিক। আর এ মিউ সি, এ যদি বাতাস হয়, বাতাসের সাপেক্ষে সি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আর এ মিউ বি, এটা হচ্ছে বাতাসের সাপেক্ষে বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। এই হচ্ছে অ্যাকচুয়ালি গোটা অ্যানালাইসিসটা। এখন আপনাদের এখান থেকে আমি আরেকটা জিনিস একটু শিখিয়ে রাখি, একটা জিনিস দেখে রাখেন, দেখেন এ মিউ বি গুণন বি মিউ সি গুণন সি মিউ এ, সাইন ছাড়াও এটা অন হয় কেমনে? এ মিউ বি মানে কি? মিউ বি বাই মিউ এ না? বি মিউ সি মানে কি? মিউ সি বাই মিউ বি। সি মিউ এ মানে মিউ এ বাই মিউ সি। তাহলেও দেখেন মিউ বি কাটা যাচ্ছে, মিউ সি কাটাকাটি যাচ্ছে, মিউ এ কাটাকাটি যাচ্ছে, অন হয়। সো আপনি চাইলে সাইনের যে রেশিও বা অনুপাত থেকে, স্নেলের সূত্র থেকেও দেখাইতে পারেন, তিনটা সমান্তরাল প্রতিসারক তল থাকলে তিনজনের প্রতিসরণাঙ্কের গুণফল এক হবে, অথবা স্নেলের সূত্র ছাড়া সরাসরি প্রতিসরণাঙ্কের যে অনুপাত সেটা থেকেও দেখাতে পারবেন যে আসলে আমার তিনটা সমান্তরাল প্রতিসারক তল থাকলে অতি অবশ্যই তিনজনের যে প্রতিসরণাঙ্ক আছে এই প্রতিসরণাঙ্ক যদি একটার পর একটা আমরা গুণ করে দেই তাহলে কত পাবো? ডিরেক্টলি 1 পেয়ে যাব। সুতরাং এই ছিল হচ্ছে আমাদের স্নেলের সূত্র এবং পরম প্রতিসরণাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরণাঙ্কের ব্যাপার স্যাপারগুলা। এইবার নেক্সট জিনিসটায় আসবো। আমি বলতেছিলাম আপনাদেরকে শুরুতে যখন ফার্মাটের নীতি পড়াচ্ছিলাম, এখানে একটা জিনিস বলছিলাম যে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মি যে পথে ভ্রমণ করে তাই ক্ষুদ্রতম পথ, এর থেকে কম পথে আলোক রশ্মি ভ্রমণ করতে পারে না, এবং বলছিলাম আমি এটার একটা ব্যাখ্যায় পরে আসব। আগে আপনাদেরকে প্রতিসরণাঙ্কের ডেফিনিশনগুলো আমি শিখিয়ে নিলাম। এইবার আসেন একটা ইন্টারেস্টিং জিনিসে যাব, একটা ব্যাখ্যায় আসব। ধরেন আলোক রশ্মিটা, খেয়াল করেন, ইউজুয়ালি একটা আলোক রশ্মি কোনো দিক দিয়ে যাবে। সো আলোক রশ্মি যদি কোনো দিক দিয়ে ইউজুয়ালি যায়, আমি এখানে একটা অভিলম্ব এঁকে নেই। ধরেন কোন একটা আলোক রশ্মি আপতিত হইল এখানে, তা ডিরেক্টলি এইভাবে বের হয়ে যাওয়ার কথা, এটা হচ্ছে আলোক রশ্মি যাওয়ার কথা যদি কোনো মিডিয়াম এখানে আমি না আনি। কথাটা বুঝবেন। কিন্তু যেই একটা মিডিয়াম আনবো, ধরেন এখানে একটা কাচের পাত নিয়ে আসলাম, এখানে আমরা একটা কাচের পাত আনবো, তাহলে কাচের পাত যদি এখানে একটা নিয়ে আসি, এখানে একটা কাচের পাত নিয়ে আসবো, ধরেন এটা একটা কাচের পাত এখানে রাখলাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রশ্ন আকারে, এটা সৃজনশীল প্রশ্ন আকারে আসে। মানে আমি এখানে আপনাদেরকে একটা ম্যাথ করাবো, মানে পড়াচ্ছি কনসেপ্ট কিন্তু এটা একটা ম্যাথ।
খালি হচ্ছে ডাটা দিয়ে দিলে এটা ম্যাথ হয়ে যাবে। সো ধরেন এটা একটা কাচের পাত, আলোকরশ্মি কাচের পাত না থাকলে এই যে লাল রঙের যে আলোটা আছে এই বরাবর চলে যাওয়ার কথা ছিল, কাচের পাত না আসলে আলোকরশ্মি লাল রং বরাবর চলে যাওয়ার কথা ছিল। এমা কি হলো, এটা এটা দুষ্ট কাজ হয়ে গেল। যদি কোনো কাচের পাত না থাকতো আলোকরশ্মি লাল রঙের পথ ধরে চলে যেত, আলোকরশ্মি এইভাবে যেত, তাহলে আলোকরশ্মি এইভাবে চলে যেত। কিন্তু যেহেতু আপনি একটা কাচের পাত নিয়ে আসছেন, আলোকরশ্মিটা এখন বেঁকে যাবে, তাহলে বেঁকে সে যখন আসবে, সে যখন বেঁকে যাচ্ছে কতটুকু বাঁকতেছে, ধরেন সে বেঁকে গেল, এই যে বেঁকে গেল, তাহলে এই যে বেঁকে যাওয়া পথটা এটা হচ্ছে মিনিমাম পথ। এখন আমরা দেখব কতটুকু পরিমাণ পথের কমতি ঘটে বা কতটুকু পথ কম যায় আলোকরশ্মিটা। আবার বলছি যে আলোকরশ্মি যদি এখানে কাচের পাত না থাকতো এই লাল রং বরাবর ডিরেক্টলি চলে যেত, এইভাবে যেত, কিন্তু যেহেতু একটা কাচের পাত রাখা আছে তাহলে প্রতিসরিত রশ্মি এইভাবে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে এটাকে ও বিন্দু বলি, এটাকে পি বিন্দু বলি, এটাকে এ বিন্দু বলি, এটাকে বি বিন্দু বলি, তাহলে ও বি অন্য কোনো মাধ্যম না থাকলে আলো যে পথে যেত, আর ওয়ে হচ্ছে ধরেন এখানে মিউ প্রতিসরণাঙ্কের একটা মাধ্যম, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ, তাহলে শুধু মিউ বলা মানে কি বায়ুর সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, মিউ। যেহেতু একটাই মাধ্যম, মিউ বলা মানে হচ্ছে বায়ুর সাপেক্ষে প্রতিসরণাঙ্ক মিউ, তাহলে ওয়ে হচ্ছে মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যমের কারণে আলো যে পথে যাবে, তাহলে ওবি হচ্ছে যে পথে যেত, ওয়ে হচ্ছে যে পথে যাবে, তাহলে পথ কতটুকু কমে আসতেছে। সো আলোকরশ্মি কম পথ যাচ্ছে, ওবি মাইনাস ওয়ে, তাহলে কতটুকু কম পথ আলোকরশ্মি যাবে সেটা আপনাকে বের করতে বলা হয়েছে। তাহলে আলোকরশ্মি কম পথ যাচ্ছে কতটুকু, ওবি মাইনাস ওয়ে এতটুকু। এখন আমার ওবি ওয়ে এগুলার মান নির্ধারণ করতে হবে। সো ধরে নেই এই যে কাচের পাতটা আছে, এই যে পাতটাকে আমি রাখছি, এই পাতের যে মাঝখানের পুরুত্ব হচ্ছে ডি, ডি পুরুত্বের কাজ, তাহলে ওপি সমান ডি। আমি এখানে আপতন কোণটাকে যদি বলি আই, ভিতরে এই কোণটা যদি আই হয়, দেখেন এই কোণটা আই, আর প্রতিসরণ কোণটাকে যদি আর বলি, ভিতরে এই কোণটা হচ্ছে আর। খেয়াল করেন একটা আর একটা আই। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, বাইরের এই কোণটা যদি আই হয়, ভিতরের পুরো কোণটাও কি আই না, এই সম্পূর্ণ কোণটা বিপরীত কোণ আই। খেয়াল করে দেখেন এই সম্পূর্ণ কোণটাও কি হবে, আই হবে, আর তো ছোট কোণটা। সো একটা জিনিস দেখি, ত্রিভুজ ও পি বি হতে আপনার ও পি বি যে ত্রিভুজটা আছে এইখানে ওপি এটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই ও বি অতিভুজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কি cos i। খেয়াল করে দেখেন ত্রিভুজ ও পি বি, এই যে ও পি বি, এই ত্রিভুজটা ও পি বি, এই বড় ত্রিভুজটায় ভূমি হচ্ছে ওপি অ্যাঙ্গেল আই এর জন্য, আর অতিভুজটা হচ্ছে কত, ওবি। সো ওপি বাই ওবি সমান cos i। তাহলে এখান থেকে ও বি সমান আসবে
ওপি মানে ডি, ডি বাই কজ আই। একইভাবে ত্রিভুজ ও পি এ হতে, ও পি এ ত্রিভুজটা হতে আমরা যেটা পাবো ও পি ডিভাইডেড বাই ও এ সমান কজ আর। এখান থেকে ও এ পাবো ওপি মানে ডি ডিভাইডেড বাই কজ আর। তাহলে ওবি বাই ও এ সমান ডি বাই কজ আই মাইনাস ডি বাই কজ আর। তাহলে দেখেন, আপনাকে যদি কেউ বলে যে আলোক রশ্মিটা কতটুকু কম পথে যাবে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন যাচ্ছে, যদি মিউ প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে, তখন এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন বেসড ম্যাথ। সো আমি তাহলে ডিরেক্টলি কোশ্চেনটা করি। কোশ্চেন 1.5 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট দশ সেন্টিমিটার পুরু কোন মাধ্যমে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলে ঘন মাধ্যমে আলোক রশ্মি কতটুকু কম পথ অতিক্রম করবে। সো তাহলে দেখেন, আমার আলোক রশ্মিটা 1.5 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট এবং 10 সেন্টিমিটার কোনো মাধ্যমে 60 ডিগ্রি কোণে আপতিত হবে। তাহলে ঘন মাধ্যমে আলোক রশ্মি কতটুকু কম পথ অতিক্রম করবে সেটা জানতে চাওয়া হয়েছে। আমি জাস্ট ডায়াগ্রামটাকে নরমালি আঁকছি এখন ম্যাথটা করার জন্য। এই যে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে আই ইকুয়ালস টু 60 ডিগ্রি। এখন আলোক রশ্মির এইখানে বেঁকে যাচ্ছে এইভাবে, এটা হচ্ছে আর, এটা আর। আর অ্যাকচুয়ালি আলোক রশ্মির যাওয়ার কথা ছিল কিভাবে? আলোক রশ্মির যাওয়ার কথা ছিল একেবারে সোজা চলে যাওয়ার কথা ছিল, আলোক রশ্মির এইভাবে যাওয়ার কথা ছিল। দেখেন, মানে কনসেপ্টটা বুঝলে ম্যাথটা খুব সোজা, কনসেপ্ট না বুঝলে এই ম্যাথগুলো দেখলেই চোখের পানি নাকের পানি একাকার হয়ে যায় মানুষজনের, যে কি ম্যাথ দিছে বই তো নাই। ওকে, তাহলে আলোক রশ্মির এই যে অভিলম্ব বরাবর যে বেধটা, সেই বেধটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। সো এইখানে যে পুরুত্বটা দেওয়া আছে এটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে আমি যদি এটাকে ও বলি, এটাকে যদি পি বলি, এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, দেখেন এই ভিতরের পুরো অ্যাঙ্গেলটাই তো আই। তাহলে আলোক রশ্মি কম যাবে কতটুকু পথ? কম যাবে সমান ওবি মাইনাস ওএ, ওবি মাইনাস ওএ। ঠিক আছে, এখন ওবি মাইনাস ওএ যদি করি, ওই যে দেখেন একটু আগে ওবি সমান হচ্ছে কি, লিখেই রাখি পাশে, ওপি বাই ওবি সমান সাইন আই। তাহলে ওবি সমান ওপি, আচ্ছা সাইন কেন লিখতেছি, কজ আই তো, ওপি ভূমি বাই অতিভুজ, ওপি বাই কজ আই। এখন ওপি মানে কি, ডি, ডি মানে 0.1 মিটার ডিভাইডেড বাই কজ আই। তাহলে 0.1 ডিভাইডেড বাই কজ আই মাইনাস ওএ, ওপি বাই ওএ সমান কজ আর। তাহলে ও এ সমান ওপি বাই কজ আর।
তাহলে 0.1 ডিভাইডেড বাই cos r, সো মাইনাস 0.1 ডিভাইডেড বাই cos r। প্রবলেম হচ্ছে i এবং r এর মধ্যে সম্পর্ক কি, চলেন i এবং r এর সম্পর্ক দেখি। স্নেলের সূত্র থেকে মিউ দেওয়া আছে 1.5, মিউ সমান কি sin i ডিভাইডেড বাই sin r, তাহলে 1.5 ইকুয়ালস টু sin 60 ডিভাইডেড বাই sin r, কারণ 60 ডিগ্রি আপতন কোণ দেওয়া আছে, খেয়াল করেন আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে দেওয়াই আছে। তাহলে এখান থেকে যেটা পাবো sin r ইকুয়ালস টু sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1.5। সো sin 60 ডিগ্রিকে 1.5 দ্বারা যদি ভাগ করি আমরা কি পাবো, sin 60 ডিভাইডেড বাই 1.5, 0.577। সো এখান থেকে r এর মানটা বের করে নিতে হবে, শিফট সাইন 35.26 ডিগ্রি বের করে নিছি। এখন তাহলে দেখি 0.1 ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি মাইনাস 0.1 ডিভাইডেড বাই cos 35.26 ডিগ্রি, সো 0.1 ডিভাইডেড বাই cos 60 এটা দিবে 0.2 মাইনাস 0.1 ডিভাইডেড বাই cos 35.26 এটা দিবে 0.122, তাহলে 0.2 মাইনাস 0.122 যেটা আসবে 0.078 এত মিটার বেঁকে যাবে। সো আলোক রশ্মি তাহলে এত মিটার কম পথ যাবে। শেষ হয় না, এখান থেকে আরেকটা ম্যাথ করা যায়, সো সেই ম্যাথটাও করে রাখি আমরা। এই যে আগের যে কোশ্চেনটা, এখন এইখানে আলোক রশ্মি যখন নির্গত হবে, সে নির্গত হওয়ার সময় কতটুকু পথে বিচ্যুত হবে। সো আমি কোশ্চেনটা করি, এই কোশ্চেনটাকেই আমরা আবার করব। দেখেন একই কোশ্চেন থেকে ঘুরে পেঁচায় কত কিছু করা যায়। একটা জিনিস দেখেন, একটু আগের কোশ্চেনে যাই। এই যে ওবি মাইনাস ওএ, ওবি মাইনাস ওএ কতটুকু কম পথে যাচ্ছে সেটা এইভাবে চিন্তা করি যে ওবি মাইনাস ওএ, কিন্তু ঘটনাটা এরকম যে ওএ সমান করে আমি যদি এইখান থেকে আরেকটা ওএ প্রাইম কেটে নেই, তাহলে এই যে সে কম পথে যাচ্ছে কত, এ প্রাইম বি। আমি এতক্ষণ ধরে আসলে বের করছি এ প্রাইম বিটা। ওবি থেকে ওএ বাদ দেন, যে ওএ সমান ওএ প্রাইম যদি হয়, ওবি থেকে ওএ বাদ দিছি, তার মানে কি ওএ সমান ও প্রাইম হলে আমরা আসলে যে এ প্রাইম বি পথটা অ্যাকচুয়ালি কি যাচ্ছিলাম, কম যাচ্ছিলাম। কিন্তু এখন যদি এইটা নির্ণয় করতে না বলে একটু কোশ্চেনটাকে ঘুরানো হয়, সো কতটুকু কম যাচ্ছে এটা না বলে যদি আমরা প্রশ্নটাকে বলি আলোক রশ্মি কতটুকু বিচ্যুত হয়, কতটুকু রৈখিকভাবে বিচ্যুত হয়। মানে আলোক রশ্মি রৈখিকভাবে কতটুকু বিচ্যুত হবে সেটা বের করতে বলছে। এখন রৈখিক বিচ্যুতি কি জিনিস সেটা দেখি। দেখেন কৌণিক বিচ্যুতি হচ্ছে ওই যে আই এবং আর এর মধ্যে যে ব্যবধান, সেটা হচ্ছে আমাদের কৌণিক বিচ্যুতি। আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর, এই দুইটার মধ্যে যে ব্যবধান ওইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কৌণিক বিচ্যুতি। এখন আমার এখানে জিজ্ঞেস করতে বলছে, বের করতে বলা হয়েছে রৈখিক বিচ্যুতিটা কত হবে। তাহলে চলেন আমরা রৈখিক বিচ্যুতিটা দেখি। খেয়াল করেন আমার এখানে আলোক রশ্মি এখানে আসবে, আলোক রশ্মি এখানে আপতিত হবে, আপতিত রশ্মি ডিরেক্টলি এইভাবে চলে যাওয়ার কথা ছিল,
আলোক রশ্মি ডিরেক্টলি চলে যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু সেইভাবে যাচ্ছে না, না যে সে বেঁকে গেছে। তাহলে তার রৈখিক বিচ্যুতি কত সেটা আপনাকে বের করতে বলা হয়েছে। তাহলে এটা ও, এটা পি, এটা হচ্ছে এ, এটা বি। তাহলে দেখেন বি থেকে সে কি এতে সরে আসছে না, তাহলে রৈখিক বিচ্যুতি কি এ বি অংশটুকু। খেয়াল করে দেখেন তার বি বিন্দু দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বের হয়ে যাচ্ছে এ বিন্দু দিয়ে, তাহলে রৈখিক বিচ্যুতি কত এ বি দৈর্ঘ্যটুকু। রৈখিক বিচ্যুতি ইকুয়ালস টু এ বি। তাহলে এ বি সমান কত, এ বি সমান হচ্ছে পিবি মাইনাস পিএ। এবার আমাকে পিবি এবং পি এর মান বের করতে হবে। এটা আই, তাহলে ভিতরের পুরো অ্যাঙ্গেল আই, এইখানের অ্যাঙ্গেলটা আর। এখন মিউ সমান 1.5। তো একটা জিনিস খেয়াল করেন, পিবি মাইনাস পিএ, পিবিটা ট্রায়াঙ্গেলের জন্য লম্ব, তাহলে পিবি ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই ওবি ইকুয়ালস টু সাইন আই। তাহলে পিবি সমান ওবি সাইন আই। তাহলে ওবি সরি পিবি সমান ওবি সাইন আই, এটা করার দরকার নাই পিবি বাই ওবি, কারণ আমার অ্যাকচুয়ালি ওবিটাও জানি না। সো আমরা ওবিতে যাব না, আমরা সহজ কাজ করব, ওপিতে থাকব। দেখেন পিবি লম্ব ডিভাইডেড বাই ভূমি ওপি, লম্ব বাই ভূমি ইকুয়ালস টু ট্যান থিটা, ট্যান আই। তাহলে পিবি সমান ওপি ট্যান আই, আর ওপি সমান 0.1 ট্যান আই। একইভাবে পি এ ডিভাইডেড বাই ওপি ট্যান আর। সো আমার পি এ সমান পাবো ওপি ট্যান আর, তাহলে ওপি সমান 0.1 ট্যান আর। সো পিবি মাইনাস পি এ সমান 0.1 ট্যান আই মাইনাস ট্যান আর। তাহলে ট্যান আই ট্যান 60 ডিগ্রি মাইনাস ট্যান আর, অ্যাঙ্গেল যেটা আছে সেই অ্যাঙ্গেলটা একটু আগে বের হয়েছে আমাদের 35.26 ডিগ্রি, তাহলে ট্যান 35.26 ডিগ্রি। সো 0.1 ট্যান 60 মাইনাস ট্যান 35.26, ট্যান 60 মাইনাস ট্যান 35.26, এটা হচ্ছে 1.025 আসবে, 1.025। তার মানে এটাকে 0.1 দিয়ে যদি গুণ করি 0.1025 মিটার সে বেঁকে আসবে, রৈখিকভাবে বিচ্যুত হবে সে কত 0.1025 মিটার। এই যে দেখেন, তাহলে স্নেলের সূত্র দিয়ে এটা কেবল সূচনা মাত্র, ভাইবেন না অনেক কিছু পড়ছি আমরা, কিছুই পড়ি নাই, কেবল শুরু করছি। এই চ্যাপ্টারটায় প্রচুর জিনিসপত্র আছে। আমি অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসের পুরোটাই নিব হচ্ছে এই স্নেলের সূত্র, প্রকৃত গভীরতা, আপাত গভীরতা, সংকট কোণ, এই টাইপ যত ঝামেলা আছে সব ঝামেলায় যাবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, আজকে এই পর্যন্তই। আজকে আর আপনাদের মাথার মধ্যে প্যারা না দেই। এখন কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, পড়ানো শেষ আজকের। সো যদি কারো কোশ্চেন থাকে, জুমে যারা আছেন তারা প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন না থাকলে আমি আল্লাহ হাফেজ বলবো, মানে প্রশ্ন থাকলে হাত তোলেন, আমি ওয়েট করব, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আপনাদের এখনই আল্লাহ হাফেজ বলে দিব আমি। ওকে, প্রশ্ন নাই কারো, যেহেতু হাত তুলতেছেন না, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনি একটু পড়েন জিনিসগুলা, আমি স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে, এখনই দিয়ে দিচ্ছি, কারণ এই জিনিসগুলা অ্যাকচুয়ালি আপনারা যদি পড়ার উপরে না থাকেন মাথায় থাকবে না, প্র্যাকটিসে থাকতে হবে, প্রচুর প্র্যাকটিসে থাকতে হবে। আমি একটু আপনাদেরকে একটা রিমাইন্ডার দিব, আলো জিনিসটায় পোলাপান প্রচুর ধরা খায় এবং আপনারা আলোকে প্রচন্ড ভয় পান,
কিন্তু আমার মনে হয় না আলো নিয়ে ভয় পাওয়ার কিছু আছে। দেখেন একেবারে জিনিসগুলো কি বেসিক জিওমেট্রিক কনসেপ্ট পড়াচ্ছি না আপনাদেরকে, আমি একেবারে বেসিক জিওমেট্রি অ্যান্ড ত্রিকোণমিতিক কনসেপ্ট পড়াচ্ছি। এই জন্যই চ্যাপ্টার নাম জিওমেট্রিক অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান। আমরা কিচ্ছু করতেছি না, শুধু ত্রিকোণমিতি জ্যামিতি এগুলোর বেসিকগুলো ইউজ করতেছি। সো জাস্ট এইভাবে ডেভেলপ করেন, সূত্র মুখস্থ রাখতে হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে ভালো থাকেন সবাই ইনশাল্লাহ। দেখা হবে আবার তাহলে কবে? মঙ্গলবারে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি ইনশাল্লাহ এখন যেহেতু মাগরিবের সময়টা আগে আসছে, ক্লাসটা ওই যে আপনাদেরকে বলছিলাম যে 7:15-র মধ্যে ইনশাল্লাহ আমি শুরু করে দিব, মানে ম্যাক্সিমাম 7:15 হবে। আমার প্রিপারেশন নিতে একটু সময় লাগে, যে ধরেন আমি 7টার সময় যদি বসি, আপনাদের ক্লাসের প্রিপারেশন নিতে নিতে 10-15 মিনিট লাগে। সো সবাই মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আমি ইনশাল্লাহ উইদিন 7:10 7:15 অনলাইনে আসবো। তার আগে তো আমি রিমাইন্ডার দিবই আপনাদেরকে মেসেঞ্জারে, ঠিক আছে? ওকে, আর এই এই চ্যাপ্টারের ক্লাসগুলো বড় বড় ক্লাস হবে, সো একটু মেন্টাল প্রিপারেশন রাখেন। দেখেন আজকে আমি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, কোনো কোনো ক্লাস এর থেকে বড় হবে, কারণ পুরো জিনিসটুকু একবারে না পড়লে বোঝানো খুব কষ্ট হয়ে যায়। সো একটু মেন্টালি প্রিপেয়ার থাকেন যে এই চ্যাপ্টারের ক্লাসগুলো অ্যাকচুয়ালি ধরেন মিনিমাম 1 ঘন্টা করে হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।